আমার স্বামীর জানাজার দিন আমার ছেলে তার স্ত্রীর জন্মদিনের পার্টিতে আনন্দ করেছিল। সেই দিন আমি শুধু একজন স্বামীকে হারাইনি, আমি বুঝে গিয়েছিলাম আমার একমাত্র ছেলেকেও আমি অনেক আগেই হারিয়েছি। বৃষ্টি পড়ছিল টুপটাপ, গ্রামের বাড়ির উঠান ভিজে কাদামাটিতে পরিণত হয়েছে। সাদা কাফনে পরনে মোড়ানো আমার স্বামী হাজী আব্দুল মতিন সাহেব চুপচাপ শুয়ে আছেন। চারদিকে লোকজন, আত্মীয়স্বজন, গ্রামের মানুষ, তার ব্যবসা কর্মচারীরা সবাই এসেছে। কিন্তু যার সবচেয়ে আগে থাকার কথা ছিল সে নেই, আমার ছেলে রাশেদ। ভাবি, রাশেদ আসবে তো? পাশ থেকে জিজ্ঞেস করলেন আমার দেবর। আমি শুধু মাথা নেড়ে বললাম আসবে, কিন্তু আমার নিজের কণ্ঠেরই যেন আমাকে বিশ্বাস করছিল না। কারণ আমি জানতাম সে কোথায় আছে। সকালে খবর পেয়েছি সে ঢাকায় তার স্ত্রীর জন্মদিন পার্টিতে আছে। পা- পাঁচতারা হোটেলে আয়োজন, গান, আলো, ছবি তোলা, আনন্দ। আর এখানে তার বাবা, যে মানুষটা শূন্য থেকে গার্মেন্টস ব্যবসা দাঁড় করিয়েছিল, কোটি টাকার মালিক হয়েছিল, সেই মানুষটিকে মাটিতে নামানো হচ্ছে। আমি শেষবারের মতো স্বামীর মুখের দিকে তাকালাম। মনে পড়ল মৃত্যুর কয়েকদিন আগে তার বলা কথা, হালিমা, রাশেদকে সব কিছু দিতে ইচ্ছে করে না আর। আমি অবাক হয়ে বলেছিলাম, এটা কি বলেছেন? একমাত্র ছেলে। তিনি ধীরে মাথা নাড়ালেন। ছেলে হলেই কি দায়িত্ব বোঝে? সে শুধু ভোগ করতে শিখেছে, গড়তে না। তার কণ্ঠটা তখন দুর্বল ছিল, কিন্তু চোখে ছিল আগের সেই দৃঢ়তা। আমি একটা ব্যবস্থা করে যাচ্ছি, শেষ সিদ্ধান্ত তোমার। আমি তখন কথাটা গুরুত্বই দেইনি, ভেবেছিলাম অসুস্থতার কারণে এমন ভাবছেন। কিন্তু আজ এই ফাঁকা জায়গাটা দেখে যেন, যেখানে আমার ছেলে দাঁড়িয়ে থাকার কথা ছিল, আমি বুঝে গেলাম তিনি ঠিকই ছিলেন। জানাজার শেষ হলো। মানুষজন ধীরে ধীরে চলে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম কবরের পাশে। হঠাৎ আমার ফোনটা কাঁপলো। রাশেদের মেসেজ, মা, খুব দুঃখিত, পার্টিটা আগে থেকে বুক করা ছিল, কাল সকালে এসে সব দেখে নেব। আমি কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম, তারপর ধীরে ফোনটা বন্ধ করে দিলাম। এই কাল শব্দটা আজকে আমার কাছে খুব অচেনা লাগছে। কারণ কিছু কিছু জিনিস থাকে যা কাল দিয়ে পূর্ণ করা যায় না। সেই দিন রাতেই সবাই চলে যাওয়ার পর আমি আমাদের পুরনো আলমারির ভেতর থাকা সেফটা খুললাম। এই সেফটা আমি বহু বছর ধরেই ছুঁইনি, কারণ এটা সবসময় আমার স্বামীর দায়িত্ব ছিল। কাপা হাতে পাসওয়ার্ড দিলাম, ক্লিক করে খুলে গেল। ভেতরে কিছু ফাইল, কিছু দলিল, আর একটা সাদা খাম। খামের ওপর আমার নাম লেখা, হালিমার জন্য। আমার বুকটা ধক করে উঠল। ধীরে খামটা খুললাম। ভেতরে একটা চিঠি আর একটা আইনগত কাগজ। চিঠিটা পড়তে শুরু করলাম। হালিমা, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে বুঝবে আমি আর নেই। আমার চোখ ঝাপসা হয়ে গেছে, তবুও পড়তে থাকলাম। রাশেদ যদি আমার শেষ সময়ে আমার পাশে না থাকে, তাহলে সে আমার গড়া সাম্রাজ্যের যোগ্য নয়। আমার হাত কাঁপতে লাগলো। চূড়ান্ত সিদ্ধান্ত তোমার হাতে দিলাম। তুমি চাইলে সব সম্পত্তি তাকে দিতে পারো, অথবা আমি থেমে গেলাম। গলাটা ভে- গলার ভেতরটা শুকিয়ে গেল, অথবা সব কিছুই এমন কারো হাতে তুলে দিতে পারো যে সত্যিকারের মূল্য বোঝে। আমার চোখের সামনে তখন একটা মুখ ভেসে উঠল, আমার নাতনি মেহেরজাবিন, যে প্রতিদিন হাসপাতালে গিয়ে তার দাদুকে বই পড়তে শোনাতো যখন তার নিজের ছেলের সময় পেত না। পরের দিন সকাল, ঢাকা গুলশানে আমাদের কোম্পানির অফিসে, কনফারেন্সের রুম
সবাই জড়ো হয়েছে। রাশেদ দেরি করে ঢুকলো, চোখে সানগ্লাস, মুখে হালকা হাসি। সরি, একটু ট্রাফিক ছিল। সে বসতে বসতে বলল, তার পাশে তার স্ত্রী নতুন গয়না পরে যেন কোনো অনুষ্ঠানে এসেছে। আমি চুপচাপ তাদের দিকে তাকিয়ে রইলাম। আজকে প্রথমবারের মতো আমি আমার ছেলেকে একজন অপরিচিত মানুষের মতো দেখলাম। উকিল সাহেব গলা খেকেড়ি দিলেন, তাহলে শুরু করা যাক। রাসেল হেলান দিয়ে বসলো আত্মবিশ্বাসী ভঙ্গিতে। সে ভাবছে সব কিছুই তার। কিছুক্ষণের মধ্যে তার এই বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাবে। উকিল কাগজটা খুললেন আর আমি চোখ বন্ধ করে নিলাম, কারণ আমি জানি এই সিদ্ধান্ত শুধু সম্পত্তির না, এটা একজন মায়ের বিচার হবে। কনফারেন্স রুমটা নিস্তব্ধ। এসি চললেও যেন ভেতরে একটা অদ্ভুত চাপা উত্তাপ জমে আছে। সবাই অপেক্ষা করছে একটা নাম শোনার জন্য। রাশেদ চেয়ারে হেলান দিয়ে বসে আছে, ঠোঁটে হালকা হাসি, তার চোখে সেই আত্মবিশ্বাসী, যেন সবকিছু আগেই নিশ্চিত। আমি চুপচাপ বসে আছি। আমার সামনে টেবিলের উপর রাখা সাদা খামটা যেন আমার দিকেই তাকিয়ে আছে। উকিল সাহেব, মোশাররফ হোসেন চশমাটা ঠিক করে কাগজ খুললেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাজী আব্দুল মতিন সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে এই উইল তৈরি করছি। রাশেদ একটু বিরক্ত ভঙ্গিতে ঘড়ির দিকে তাকালো। এই ফর্মালিটিগুলো একটু ছোট করা যায় না? সে ফিসফিস করে বলল তার স্ত্রীর দিকে। তার স্ত্রী ঠোঁট চেপে হাসলো। আমি কিছু বললাম না। উকিল সাহেব পড়তে থাকলেন। আর মৃত্যুর পর আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক ব্যালেন্স। রাশেদ এবার সোজা হয়ে বসল। তার চোখ চোখ চকচক করছে। একটি বিশেষ শর্তের ভিত্তিতে হস্তান্তর করা হবে। রুমটা হঠাৎ আরও চুপ হয়ে গেল। রাশেদের ভ্রু কুঁচকে গেল। শর্ত? সে নিচু স্বরে বলল। উকিল থামলেন না। যদি আমার একমাত্র ছেলে রাশেদ আহমেদ আমার অসুস্থতার সময় আমার পাশে থাকে এবং আমার দাফন কাফনের উপস্থিত থাকে, তাহলে সে আমার সম্পূর্ণ ব্যবসা ও সম্পদের একক উত্তরাধিকারী হবে। রাশেদের মুখে হাসি ফিরে এলো। সে ভাবল সব ঠিক আছে, কিন্তু উকিলের কণ্ঠটা এবার আরও ভারী হয়ে গেল। কিন্তু এই শব্দেই রুমের বাতাস যেন জমে গেল। যদি সে এই দায়িত্ব ব্যর্থ হয়, তাহলে চূড়ান্ত সিদ্ধান্তের অধিকার থাকবে তার স্ত্রী হালিমা বেগমের হাতে। রাশেদ এবার আমার দিকে তাকালো। তার চোখে প্রথমবারের মতো অনিশ্চয়তা। মানে, সে একটু জোরে বলল। উকিল এবার আমার দিকে তাকিয়ে সম্মান দেখিয়ে মাথা নত করলেন। এখন সে মিসেস হালিমা বেগম তার সিদ্ধান্ত জানাবেন। সব চোখ আমার দিকে। আমার বুকের ভেতরটা ধকধক করছে, কিন্তু বাইরে আমি শান্ত। রাশেদ হেসে বলল, মা, এসব নাটক করার কি দরকার? আপনি জানেন আমি তো সব সামলাবো। তার কণ্ঠে এখনো সেই আগের আত্মবিশ্বাস। আমি ধীরে তার দিকে তাকালাম। তুই জানিস তোর বাবা শেষ দিনগুলোতে কি চাইছিল? আমি জিজ্ঞেস করলাম। সে একটু অস্বস্তি নিয়ে বলল, আমি তো ব্যস্ত ছিলাম। কিন্তু আমি তো সবসময়ই না। আমি থামিয়ে দিলাম। রুমটা নিস্তব্ধ। তুই ছিলি না। আমার কণ্ঠ এবার শক্ত। তোর বাবা যখন শেষ নিঃশ্বাস নিচ্ছিল, তুই তখন কোথায় ছিলি? রাশেদ চুপ। তার স্ত্রীর মুখ ঘুরিয়ে নিল। আমি আবার বললাম, তোর বাবা জানাজার যখন হচ্ছিল, তুই তখন কেক কাটছিলি। এই কথাটা শুনে রুমে বসা কয়েকজন নিচু স্বরে ফিসফিস করলো। রাশেদের মুখের রং বদলাতে শুরু করেছে। মা, আপনি বিষয়টা এভাবে নিচ্ছেন কেন? লাইফে প্রায়োরিটি থাকে। ঠিক আছে,
ঠিক তাই। আমি শান্তভাবে বললাম, আর তুই তোর প্রায়োরিটি ঠিক করে ফেলেছিস। আমি সা- সামনে রাখা খামটা খুললাম, ভেতর থেকে আরেকটা কাগজ বের করলাম, উকিলের দিকে দিলাম। দয়া করে এটা পড়ুন। উকিল কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করলেন। আমি হালিমা বেগম, আমার স্বামী হাজি আব্দুল মতিনের নির্দেশ অনুযায়ী তার সম্পূর্ণ ব্যবসা ও সম্পত্তি হস্তান্তর করছি। রাশেদ নিঃশ্বাস আটকে শুনছে, তার চোখ বড় বড় হয়ে গেছে। আমার নাতনি মেহজাবিন রহমানের নামে। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল। হোয়াট? রাশেদ চিৎকার করে উঠল। তার চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। এটা কি বলছেন? এটা অসম্ভব। তার স্ত্রীও হতবাক। মা, আপনি সিরিয়াস? সে কাঁপা গলায় বলল। আমি শান্তভাবে বসে আছি, আমার চোখ এবার মেহেরজাবিনের দিকে। সে স্থির হয়ে বসে আছে, চোখে পানি। আমি ধীরে বললাম, যে মানুষটা তোর বাবার পাশে ছিল, সে এই সম্পত্তির মূল্য বোঝে। রাশেদ মাথা নাড়তে লাগলো। না, এটা অন্যায়। আমি আমার ছেলে, এটা আমার অধিকার। আমি এবার ধীরে উঠে দাঁড়ালাম। অধিকার শুধু জন্ম দিয়ে পাওয়া যায় না রাশেদ। আমার কণ্ঠটা এবার ঠান্ডা কিন্তু ধারালো। অধিকার অর্জন করতে হয়। রুম রুমটা নিঃশব্দ। রাশেদ আমার দিকে তাকিয়ে আছে, যেন প্রথমবারের মতো আমাকে চিনতে পারছে না। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। গল্প উত্তরাধিকার পর্ব 1 ও 2 চলবে।